যখন দুজনে একা। পর্ব 6। রুবা আর মাহির গাড়ি যখন গেট দিয়ে ঢুকছে, নিঝুম তখন পোর্চের উপর দাঁড়িয়ে। হঠাৎ ওর মনটা ভালো হয়ে গেল মাহিকে দেখার জন্যে। সেই মেডিকেল কলেজে পড়ার সময় উদগ্রীব হয়ে থাকতো, হঠাৎ আজ সেরকম ফিল করছে। রুবা, তুমি আমার চোখের সামনে দিয়ে আমার মাহিকে নিয়ে চলে যাচ্ছ, ওর ঘরে তোমার দুনিয়া সাজাচ্ছ। তোমরা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছ, আমি দর্শকের মতো দেখব। আমি পারছি না সেসব সহ্য করতে। আমি জানি মাহি এসব কিছু আমাকে দূরে ঠেলে দেওয়ার জন্য করছে। তোমার প্রতি এই যে ওর দায়িত্ব, সব খালাম্মার জন্য, আর কিছু না। তুমি আবার এটাকে ওর ভালোবাসা ভেবো না। মাহি তার নিঝুমকে কখনো কষ্ট দিতে পারে না, ও আমাকে উজাড় করে ভালোবাসে। আমি পারবো না মাহিকে তোমার জন্য ছেড়ে দিতে। নিঝুমের চোখ দিয়ে পানি পড়ছে। অন্ধকার বলেই এই ছাদে ওকে কেউ দেখছে না, ও চুপচাপ করে বসে আছে। ওখান দিয়েই মাহি যখন নিজের ঘরে যাবে, তখন ওর সঙ্গে কথা বলতে হবে। অনেক হয়েছে দায়িত্ব কর্তব্য, এবার নিজেদের জন্য বাঁচতে হবে আমাদের মাহি। আমি তোকে কষ্ট দিচ্ছি মাহি, কিন্তু কি করব বল, নিজেকে কোনোভাবেই ভিড়াতে পারি না। নিঝুম চোখের পানি মুছে অপেক্ষা করছে মাহির জন্য। রুবা আর মাহি দোতলায় উঠে এলো। সাফিয়া বেগম ডাক্তার কি বলল সেটা জানার জন্য অপেক্ষা করছে। মাহি মায়ের পাশে গিয়ে বসলো। ওর শরীরে বসে থাকার শক্তিটুকু নেই মনে হচ্ছে। মায়ের চেহারা দেখেই বুঝতে পারছে মাহি। জানতে চাইছে ডাক্তার কি বলল। মাহি ইশারায় মাকে আশ্বস্ত করলো। রুবা বুয়াদের সঙ্গে ডিনার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মাহির খুব ভালো লাগছে ওর এই ব্যস্ততা। নিজের কষ্টের থেকে বের হচ্ছে রুবা। মাহি মনে মনে ভাবল, নিঝুমকে দেখছি না, মনে হয় চলে গেছে। ভালোই হয়েছে, ও ইদানিং যাস পাগলামি শুরু করেছে। একটা যাচ্ছে তাই অবস্থা। দৃষ্টি না করে থামবে না মনে হচ্ছে এই মেয়ে। মাহি উঠে রুবার কাছে গিয়ে বলল, আমি রুমে যাচ্ছি, তুমি মোবাইলটা তোমার কাছে রেখো, কিছু লাগলে আমি ফোন দিব। আর প্লিজ তাড়াতাড়ি রুমে এসো। তোমার কি বেশি খারাপ লাগছে? এখানে বসে থাকতে ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। চলো আমি তোমাকে দিয়ে আসি, রুবা বলল। না, তুমি থাকো সবার সঙ্গে, কিন্তু কোনো কাজ করার দরকার নেই। ডাক্তার তোমাকে এখনো রেস্টের কথাই বলল তো শুনলে? রুবা মাথা নাড়ল। আমি যাচ্ছি রুমে। মাহি সবার কাছ থেকে বলে রুমের দিকে চলে গেল। সোজা রুমে ঢুকে বেডে গিয়ে শুয়ে পড়ল। ড্রেসটা চেঞ্জ করতে হবে, ওঠারও শক্তি পাচ্ছে না। না আগে জ্বরটা মেপে দেখি কত। মাহি উঠে থার্মোমিটারটা ঝেড়ে মুখে দিল। 2 মিনিট পর হাতে নিয়ে দেখে 104 মাথায়। শরীরে পানি দিতে হবে। গেঞ্জিটা খুলে বিছানায় রাখার সঙ্গে সঙ্গে নিঝুম আচমকাই পেছন থেকে এসে জাপটে ধরল। ঘটনার আকম্বিকতায় মাহি পুরোই হতভম্ব। মাহি প্লিজ, তুই আমার সঙ্গে এরকম করিস না, আমি তোর এই ব্যবহার সহ্য করতে পারছি না। নিঝুম ওকে ধরে কেঁদে যাচ্ছে। মাহি এক ঝটকায় নিঝুমকে পেছন থেকে টান দিয়ে সামনে আনলো। কি হচ্ছে কি নিঝুম? মাহি প্লিজ, তুই বল, আমার কথা শুনবি, বল আগে। কি কথা শুনবো তোর? আর তুই কি পাগল হয়ে গেলি? এভাবে আমার বেডরুমে এসে জড়িয়ে ধরছিস, রাত শুরু করেছিস। আমি তো খুব ভয়ে আছি তোর হাবভাব দেখে। তুই সর্বনাশের খেলায় মেতেছিস নিঝুম। আমি কিছু জানি না মাহি, আমার মাথা কাজ করছে না। নিঝুম, নিঝুম প্লিজ, তুই বস এখানে বলে ওকে ধরে সোফায় বসিয়ে দিল মাহি। গেঞ্জিটা আবার পরল। নিঝুম, আমার কথা শোন,
মাহি নিঝুমের সামনে হাঁটু গেড়ে বসলো। ওর শরীর এত খারাপ লাগছে, কিন্তু সবচেয়ে বেশি এখন নিঝুমকে বোঝানো। নিঝুম, আমরা আর আগের মতো নেই, তোকে বুঝতে হবে। আমি তোকে চিট করে বলিস আর তোকে স্বার্থপরের মতো ফেলে বলিস। এগিয়ে গেছি আমি, আর তোর মাহি নেই। নিঝুম কাঁদছে। আমাকে এখন যেভাবে পারিস ভুলে যা। তোর সামনে অনেক বড় একটা জীবন পড়ে আছে। তুই এভাবে তোর জীবনটা নষ্ট করিস না, আমার অনুরোধ। আমাকে দেখ, আমি এগিয়ে যাচ্ছি, সত্যি এগিয়ে যাচ্ছি, খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। মাহি হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে বলতে, তবুও তাকে এই কথাগুলো নিঝুমকে আজ বলতেই হবে। আমি পারবো না মাহি, কখনোই পারবো না। পারবে নিঝুম, চেষ্টা করে দেখ। আমি পেরেছি, আমি তোকে ফেলে আগাতে পারছি নিঝুম। আমাকে এগিয়ে যেতে হবে। তুই তোর ভেতরটাকে রুবাকে জায়গা করে দিয়েছিস মাহি, বলে মাহির বুকে হাত রাখলো নিঝুম। মাহি চুপ করে আছে। নিঝুম, রুবাকে জায়গা করে দিতে পেরেছি কিনা জানি না, তবে একটা চেষ্টা করে যাচ্ছি রে, সবাইকে ভালো রাখার। তুই যে সর্বনাশের নেশায় আমার দিকে বারবার হাত বাড়িয়ে দিচ্ছিস, একবার চিন্তা করে দেখ তো আজ। এখন এখানে মা, খালামণি কিংবা রিয়া আপু আসলে কি হবে এভাবে আমাদের দেখলে? রুবার কথা বাদ দিলাম, ওদের সবাই যে প্রশ্ন করবে, তার উত্তর আমরা কি দিতে পারবো? রুবা কোনো প্রশ্ন করবে না। ও যদি বুঝে কিছু শেষ হয়ে যাবে অপরাধ বোধে। আমরা কি আমাদের পরিবারের সম্মানটা শেষ করে দিব কিনা বল? খালামণি কিংবা মাকে অপরের সামনে কিভাবে মুখ দেখাবে? এটা আগে হলেও একটা কথা ছিল, এখন বর্তমান অবস্থায় সেরকম কিছু হলে দুই পরিবারের ভাঙ্গন ঠেকাতে পারবো না আমরা। মাহি উঠে দাঁড়ালো। তুই যা নিঝুম, আমি নিজেকে ফিরিয়ে নিয়েছি, তুইও নে। তুইও জানি স্বার্থপর হতে পারবি না, আমিও পারি নাই, আগেও পারিনি, এখনো তো আরো পারবো না। নিঝুম উঠে দাঁড়ালো, মাহির হাতটা ধরে বলল, তুই একবার, শুধু একবার নিজের আর আমার জীবনটা চিন্তা কর মাহি। আর সবাই একদিন, দুই দিন কষ্ট পাবে, তারপর সব কিছু একটা সময় ঠিক হয়ে যাবে, দেখিস। নিঝুম প্লিজ। মাহি হতাশ হয়ে বলল, তোকে দোহাই লাগে এসব বলিস না। এখন যা এ ঘর থেকে, বাসা ভর্তি লোকজন, রোবা আসবে যে কোনো সময়। মাহি আর 2 মিনিট দাঁড়িয়ে থাকলে পড়ে যাবে, ওর শরীর গুলিয়ে বমি আসছে। নিঝুম কোনোভাবেই মানছে না। ওকে আবার ধরতে আসার আগেই মাহি দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল আর হরহর করে বমি করলো। ওর মাথা ঘুরে পড়িয়ে যাবার দশা। মাহি শাওয়ার সেরে শাওয়ারের নিচে দাঁড়ালো, দেয়ালটা ধরে কাঁদছে মাহি। নিঝুম, আমাকে ক্ষমা করে দিস না। তোর অপরাধী হয়ে আমি বাঁচতে পারবো, কিন্তু তোর ফ্যামিলির কষ্টের কারণ হতে পারবো না আমি। তুই ভালো থাকলে তোর ফ্যামিলি ভালো থাকবে, রুবা আর মা ভালো থাকলে আমার ফ্যামিলিটা। তোরা তো যাই বলিস আমি স্বার্থপর, আমার ভেতরে যে কষ্টটা আছে আমি কাউকে দেখাতে পারি নাই, আমি পারি নাই। রুবাও একা ছিল, আমিও একা। যখন দুজনেই একা ছিলাম, আমরা একে অপরের একা থাকাটা থেকে একসঙ্গে বের হওয়ার চেষ্টা করছি। তুইও চেষ্টা কর নিঝুম, ভালো থাকার। মাহি অনেকক্ষণ শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইল। একটা সময় গা কাঁপা শুরু হলো, ভেজা কাপড় খুলে সে কামড়ে টাওয়াল জড়িয়ে বের হয়ে এলো। ততক্ষণে নিঝুম চলে গেছে। কোনো রকমে একটা শর্টস পরলো, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লো কম্পিউটারের নিচে। তার সারা শরীর কাঁপছে, মেডিসিন বক্সটা কাছে নেওয়ার শক্তি পাচ্ছে না। মনে মনে বলল, রুবা তুমি কোথায়? রুবা যখন রুমে আসলো, মাহি তখনও কাঁপছে, কিন্তু ওর খারাপ লাগছে, শরীর যে কথা বলতেই ইচ্ছে করছে না। রুবা ওর পাশে বসে দেখে মাহির চোখ লাল হয়ে আছে, শরীর কাঁপছে।
তোমার শরীর তো কাঁপছে, খুব ঠান্ডা লাগছে গায়ে, কিছু পরনি কেন? তাড়াতাড়ি একটা টি শার্ট বের করলো রুবা, মাহিকে ধরে পরিয়ে দিল। তোমার শরীরে অনেক জ্বর, তো এখনো কথা বলছো না কেন? মাহি হাত বাড়িয়ে রুবার হাতটা ধরলো, ফিস ফিস করে বলল, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। রাতে কিছুই খেতে পারলো না মাহি, একটু স্যুপ অনেক জোর করে রুবা দিল, আবার ছুটে ওয়াশরুমে গিয়ে বমি করলো। রুবা অস্থির হয়ে শাশুড়িকে ডেকে নিয়ে এসেছে। সাফিয়া বেগম বললেন, জ্বর আসলে মাহি এই খাবে না, বমি একদম কাহিল হয়ে যাবে, এবার কফ উইক হয়ে গেলে কিভাবে? মাহি ওষুধ খাও বাবা বলে তিনি প্যারাসিটামল দিলেন। তুমি ডাক্তার, তুমিই ভালো জানো কি করতে হবে মাহি। মা আজ রাতটা দেখি, কালকে জ্বর না কমলে ব্লাড টেস্ট করার। ঠিক আছে। রুবা মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। মা রুম থেকে বের হয়ে যাওয়ার পর মাহি রুবাকে জিজ্ঞেস করলো, তোমার তো খাওয়া হয়নি রুবা, তাই না? আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সুস্থ আছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না। আমি ঠিক আছি রুবা, তোমাদের গেস্ট গেছে, খালাম মারিয়া আপু, খেয়ে তারপর গেছে। নিঝুম আপুর জরুরি ফোন এসেছিল, তাই আগেই চলে গেছে। মাহি শুধু বলল, ও তুমি খাওনি কেন? আমার খেতে ইচ্ছে করছে না। যাও খেয়ে আসো রুবা, প্লিজ। পরে না, এখন যাও। মাহি এরকম জোর করে রুবাকে খেতে পাঠালো। শরীরের কাঁপুনিটা বন্ধ হয়েছে, কিন্তু খুব কাহিল লাগছে। রুবা ডিনার করে এসে দেখে মাহি ঘুমিয়ে গেছে। ও ঘুমন্ত মাহির দিকে তাকিয়ে আছে। এই মানুষটার মাঝে যে একটা বাচ্চাও বাস করে। মাহি অসুস্থ না হলে সে জানতো না। কি অস্থির করলো সবাইকে সারাদিন। রুবা ওর কপালে হাত রাখলো। এই কটা দিন ওর কত খেয়াল রেখেছে, আজ নিজে অসুস্থ হয়ে গিয়ে একদম বাচ্চা হয়ে গেছে। থ্যাঙ্কস মাহি, আমার অন্ধকার জীবনটাকে আবার আলোয় ভরিয়ে দেওয়ার জন্য, আবার বাঁচতে শেখানোর জন্য, আবার একটা স্বাভাবিক জীবনের পথ দেখানোর জন্য। আমি সারা জীবন তোমার এই স্যাক্রিফাইসের মূল্য আমার ভালোবাসা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করব তোমাকে ভালো রাখতে মাহি। খুব তাড়াতাড়ি, আমি হয়তো পারবো না, কিন্তু অচিরেই আমি আমাকে তোমার রঙে ভরে দিব মাহি। আমি সেই চেষ্টাই করছি। রুবা মাহির ঘুমন্ত মুখটা স্পর্শ করলো। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আজ এই সুখের অশ্রু জল সে কিছুতেই থামাবে না। রাতে মাহির জ্বর আবার এসেছে। সারা রাত রুবার হাতটা ধরে শুয়ে থাকলো মাহি, বাচ্চাদের মতো, কখনো গুটিসুটি মেরে। 5 দিন জ্বর আর ঠান্ডায় ভুগে মাহি এখন অনেকটা সুস্থ। এই 5 দিন রুবা আর তার মাকে অনেক ব্যস্ত করে রেখেছে সে। রুবা তো সারাক্ষণ ওর সঙ্গে ছিল। ওকে খাওয়ানো, গা স্পঞ্জ করা, মাথায় যখন ব্যথা হতো তখন চুল টেনে দেওয়া, সব রুবা করেছে। সেদিন রাতে নিঝুম চলে যাওয়ার পর আর আসেনি, এমনকি কোনো ফোনও বা এসএমএসও কিছু না। এখন যদিও ঠান্ডা হয়ে যায়, জীবন সামনে এগিয়ে যায়, এতেই ভালো। মাহি এই কদিন আবার অনেকবার নিঝুমের কথা চিন্তা করেছে। জীবনের এই হঠাৎ বদলটা নিঝুম মেনে নিতে পারছে না। পারবেই বা কিভাবে? ওরা দুজন গত 3 বছর একসঙ্গে জীবনের যে জাল বুনেছিল, হঠাৎ সেটা এক ঝটকায় শেষ হয়ে গেল। মেনে নেওয়াটা কষ্টের। মাই যখন অসুস্থ ছিল, রিয়াদ ভাই এসেছিলেন দেখতে মাহিকে। বেশিক্ষণ কথা বলতে পারেনি সে, তখন অনেক শরীর খারাপ ছিল। এই 2-4 জন বন্ধু এসেছিল। ইদানিং নিঝুমকে বিয়ে না করাতে কিছু বন্ধু বান্ধব তাকে এড়িয়ে চলে। সবাই বুঝতে পারে না তার পরিস্থিতিটা। ওরা নিঝুমের পাশে থাকুক, এতেই হবে। আজ সকাল থেকে ওর শরীরটা ভালো, কালকে থেকে কোনো জ্বর নেই। রোবা ঘুমাচ্ছে এখনো।
ওর সকাল সকাল ঘুম ভেঙে গেছে। রুবা এখন অনেক নর্মাল। বলতে গেলে আগের সেই রুবা ফ্যামিলির প্রতিটি মানুষের জন্য চিন্তা করছে, বুয়াদের কাজের তদারকি করছে, পুরো দস্তর গৃহিণী। এই জ্বরের সময় মাহি একদিন বলেছিল, তুমি এমবিএটা করো রুবা। রুবা বলল, আর সে পড়াশোনা করতে চায় না। তাহলে কি করতে চাও? রুবা বলল, সংসার। পড়াশোনা করে সংসার হবে না তোমার? তোমার তো রান্না করতে হচ্ছে না, ঘর গোছাতে হচ্ছে না, তাহলে ঝামেলা কোথায়? রুবা বলল, তার নাকি ইচ্ছেটাই নাই। তবে মাহের কথায় নিজের ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। দুই একজনকে তো ওকে ফোনও দিল এই কয়েকদিনে। কত সুন্দর হেসে হেসে কথা বলেছে ওদের সাথে। মাহির তখন রুবাকে দেখতে ভালোই লেগেছে। এর মধ্যে কয়েকদিন মাহির বন্ধু নিয়াজ ফোন করলো। তার কাছে শুনেছে মাহি অসুস্থ। নিয়াজর ভালো বন্ধু ছিল, নিঝুমকে অনেক পছন্দ করতো একটা সময়। ওর সঙ্গে নিঝুমের রিলেশনটা সব ফ্রেন্ডরা যখন জানতো, তখন থেকে নিয়াজ মাহিকে এড়িয়ে যাওয়া শুরু করলো। নিঝুম আর মাহির কোনো গ্রুপের সঙ্গেও থাকতো না। স্টুডেন্ট ভালো ছিল, এখন অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় মাহিও দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে যেতে চেয়েছিল। ও প্যারা মেন্টালি থাকতে পারতো না, ডিগ্রি নিয়ে দেশেই চলে আসতে হতো। কিন্তু সে আর হলো কোথায়? দেশের বাইরের জন্য, বিদেশি ডিগ্রির জন্য আফসোস নেই তার। কষ্ট জীবনে প্রিয়জনদের হারিয়ে ফেলা তাদের কষ্ট। ভাইয়াটা থাকলে রুবার জীবনটা কত ভালো থাকতো। নিঝুম ওর জীবনে থাকতো, এই বাসাটা যে সুন্দর থাকতো। এসব চিন্তা করছে আর মাহি রুবার দিকে তাকিয়ে আছে। রুবার মুখের ওপরের চুল সরিয়ে দিল মাহি। ঘুমের সময় রুবাকে সুন্দর লাগে আরো বেশি। মাহি ওর মাথায় হাত রাখলো। কয়দিন ওর খুব পরিশ্রম গেছে। রুবার ঘুম ভেঙে গেছে। হেসে বলে উঠল, কি অবস্থা তোমার? বলেই মাহির গালে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। আই অ্যাম অল রাইট রুবা, আলহামদুলিল্লাহ। কখন উঠেছো তুমি? সুস্থ থাকলে যখন উঠি, মাহি বলল। ঘড়ির দিকে তাকিয়ে রুবা বলল, তাহলে তো অনেক আগে। আমাকে ডাকলে না কেন? ডাকলে কি হতো? তোমার তো কিছু লাগবে না এখন, তাই তুমি ঘুমালে কোনো সমস্যা নেই। রুবা উঠে দাঁড়ালো, গায়ে ওড়না জড়িয়ে চুলগুলো খোপা করলো। মাহি তাকিয়ে আছে ওর দিকে। রুবা বলল, ওঠো, নাস্তা নাও, তারপর ওষুধ আছে তোমার। মাহি বলল, আমার উঠতে ইচ্ছে করছে না। তুমিও যেও না রুবা, আমার বসে থাকলে চলবে। আমার চলবে রুবা, সবারও চলবে, প্লিজ যেও না। রুবা ওয়াশরুম থেকে এসে চুল ঠিক করলো। মাহিকে বলল, প্লিজ ফ্রেশ হও, আমি নাস্তা নিয়ে আসছি। রুবা চলে যাচ্ছে। মাহি বলল, যেও না রুবা, প্লিজ যেও না। রুবা ধমক দিয়ে বলল, চুপ বলে হেসে চলে গেল। মাহি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলো। কয়দিন নিজের ঘরেই ছিল, আজ বের হয়ে ভালো লাগলো। করিডোরে বেতের সোফায় বসলো। এখান থেকে বাহিরের রাস্তা দেখা যায়, লোকজন যাওয়া আসা করছে। রুবা ট্রে হাতে সামনে এসে দাঁড়ালো। তুমি এখানে? আমি রুম থেকে ঘুরে এলাম, ঘরে থাকতে ভালো লাগছে না আর। রুবা প্লেট এগিয়ে দিল মাহির সামনে। খেতে খেতে মাহি বলল, রুবা চলো, আজ দুপুরের পরে কোথাও ঘুরে আসি। রুবা বলল, আজকে? কোনো সমস্যা আছে তোমার? না, কিন্তু তোমার তো শরীর খারাপ। রুবা, আমি অনেক ভালো আছি। মাহি বলল, কোথায় যাবে? মাহি বলল, আশেপাশেই কোথাও। একটা শর্ত আছে, ড্রাইভারকে দিয়ে যেতে হবে। মাহিনী চোখ তুলে তাকালো। থাক, দরকার নেই। না, ড্রাইভার সঙ্গে নিলে কি হয়? রুবা বলল, অনেক সমস্যা। প্রথমত আমি
সুস্থ এটা বিশ্বাস করছো না, দ্বিতীয়ত আমার ড্রাইভিং কোয়ালিটি নিয়ে ডাউট করছো তুমি যে আমি পারবো না, এটাই সমস্যা। বাবারে এত বড় লেকচার দিলে। রুবা বলল, ঠিক আছে তুমি ড্রাইভ করো, যাব আমি। কোথায় যাচ্ছি আমরা? মাহি বলল, সাভারের দিকে। আমার এক স্কুল কলেজ ফ্রেন্ডের রিসোর্ট আছে। মেইনলিও প্রথমে ফিশারিজ করেছিল, তারপর এখন সেটাকে রিসোর্ট বানিয়েছে। ইদানিং পয়সাওয়ালাদের রিসোর্ট বানানোর কালচার শুরু হয়েছে, তাই ফিশারিজকে মডিফাই করে রিসোর্ট। অনেক দিন ধরেই বলছিল আসার জন্য, সময় কথাই বলো। আমরা একসঙ্গে স্কুলে আর কলেজে পড়েছি, তারপরও ভার্সিটিতে আমি, মেডিকেল কলেজ, দুইজন দুই জায়গায় হলেও যোগাযোগটা আছে সব সময়। এখন বাপের বিজনেস চালায়, সিরামিক, গার্মেন্টস, আর কি বিজনেস আছে। চলো যাই রুবা, তোমার ভালো লাগবে। মাকে বলে, মা যেতে দিলে যাব, ঠিক আছে। আমি বলেছি মাকে, তুমি আমার ওষুধগুলো এনে দাও। মাহি বলল। রুবা উঠে যাচ্ছে। মাহি বলল, আমার চা কোথায়? তুমি মায়ের ঘরে যাও, আমি তোমার মা আর বাবার জন্য চা দিচ্ছি। ঠিক আছে। চা খেতে খেতেই মাহি মায়ের কাছে যাওয়ার অনুমতি চাইল। সাফিয়া বেগম বললেন, যাও, কিন্তু রাত করো না। বুঝলে মাহি, রুবার এই জিনিসটা আমার ভালো লাগে। ও কিন্তু পারতো রেডি হয়ে এসে আমাকে বলতে যে যাচ্ছ তোমরা। আমি সেরকম শাশুড়ি নই যে ওরকম কিছু হলে গাল ফোলাতাম, কিন্তু রুবা কখনো এই কাজটা করে না। সে আগে বলবে কিংবা অনুমতি নিয়ে আসবে। এত ছোট ছোট ব্যাপারেও সে আমাকে ইনভলভ করবে, আমার গুরুত্ব অনুভব করাবে। সেই জন্যই আমি ওকে অন্যদের চেয়ে আলাদা বলি। আর এই শিক্ষা ওকে ওর মা দিয়েছে। মহিলাকে খুব কম দেখেছি যদিও, কিন্তু এত সুন্দরভাবে সংসার আর সন্তানকে লালন করেছেন দেখে জন্ম না দিলেও রুবার স্টেপ ফাদার নিজের সন্তানের মতো ভালোবেসেছিল রুবাকে। কতজন সেটা পায় বলো? মায়ের ঘর থেকে বের হয়ে মাহি নিজের রুমে এসে ঢুকলো। দেখে রুবা ঘর গোছাচ্ছে। মা কি বলল? কি বলবে? বলল, যাও তাহলে, কখন বের হব আমরা? তুমি বললে এখনই যাব। মাহি সোফায় বসলো। রুবা বলল, এই তুমি কি তোমার ক্যামেরা আর লেন্স নিলে কি হবে? আমার ছবি তুলে দিবে। আপনার চা ডিমান্ড। রুবা ম্যাডাম, আগে কতবার বলেছি, কোনোদিন সময় দিয়েছেন? আমার সময় যখন হতো তখন তুমি ব্যস্ত ছিলে, তাই হয়নি আগে। রুবা বলল, না, আপনার অনেক নখরাও ছিল। আজ তুলে দিবে তো? আচ্ছা ঠিক আছে, এখন রেডি হওয়া শুরু করো। মাহি বলল, এত তাড়াতাড়ি? হ্যাঁ, মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে আমি জানি। রুবা বলল, আমার এত লাগে না। আচ্ছা দেখা যাক কি হয়। ওরা লাঞ্চের আগেই রেডি হয়ে গেল। রুবা রেডি হচ্ছে। মাহি টিবার্টিনের প্যান্ট আর পলো টি শার্ট পরে 2 মিনিটে রেডি হয়ে বলল, আমি কিন্তু তোমার আগে রেডি রুবা। আমার সঙ্গে কম্পিটিশন দিতে হবে না তোমার। রুবা বলল, এখন যাও নিচে, আমি আসছি, তাড়াতাড়ি এসো বলে মাহি বের হয়ে গেল রুম থেকে। মাহি মায়ের খোঁজে এসে দেখে মা খাবার টেবিলে বসে আছে। মাহিকে দেখে সাফিয়া বেগম বললেন, তোমরা লাঞ্চ করে বের হবে না? মা, আমার ফ্রেন্ড ওর ওখানেই লাঞ্চ করতে বলল। মাহি, বাবা সাবধানে ড্রাইভ করো, তুমি চিন্তা করো না। নিচে যাচ্ছি মা, রুবাকে আসতে বলো নিচে। মাহি উঠে গেল। একটু পর রুবা লাইট বেবি পিঙ্কের মধ্যে লাইট পোস্টের কাজ করা একটা 3 পিস পরে শাশুড়ির কাছে আসলো। সাফিয়া বেগম
মুগ্ধ হয়ে দেখছেন রুবাকে, কি সুন্দর লাগছে ওকে। মনে মনে বললেন, মাশাল্লাহ। মা, আপনার ছেলে কোথায়? ও তো নিচে নেমে গেছে, তোমাকে যেতে বলল। রুবা শাশুড়ির কাছে এসে বলল, আসিমা। সাফিয়া বেগম ওর মাথায় হাত ছুঁয়ে বললেন, খুব সুন্দর লাগছে তোমাকে মা, সাবধানে যাও, বেশি রাত করো না, আমার চিন্তা হয়। রুবা বলল, ঠিক আছে মা, আসি। মাহি নিচে বসে সিগারেট খাচ্ছে। রুবাকে আসতে দেখে সিগারেট ফেলে দিল। মুগ্ধ হয়ে সেও তাকিয়ে আছে রুবার দিকে। কি অদ্ভুত লাগছে রুবাকে। কাছে এসে রুবা বলল, তোমার না শরীর খারাপ, তাহলে সিগারেট খাচ্ছ কেন? আমি ঠিক আছি, আর অনেক দিন পর খেলাম রুবা। বুঝলাম, এখন চলো। ওরা রওনা হলো সাভারের উদ্দেশ্যে। আগে আগে রওনা হতেই সময় মতো আসতে পারলো ওরা, তা না হলে বিকেল হয়ে যেত। গাড়ি থেকে নেমেই রুবা মুগ্ধ হয়ে গেল জায়গাটা দেখে। মাহি বলল, পছন্দ হয়েছে, দারুণ তো, এত সবুজ। রুবা বলল, চলো পুকুর পাড়ে যাই। রিসোর্টটা একদম সবুজ গাছপালাতে ভরা। মাহি ভেবেছিল, ফিজারিসকে রিসোর্ট বানালে আর কতটুকুই বা সুন্দর হবে, কিন্তু এসে মুগ্ধ হয়ে গেল। রুবা মুগ্ধ হয়ে চারপাশটা দেখছে। পুকুর পাড়ে ছোট ছোট বাঁশের মাচা করা দোলনা ঝুলে আছে গাছের ডালে, পায়ের নিচে সবুজ ঘাস। মাহি সানগ্লাস খুলে রাখলো পুকুর পাড়ের একটা মাচার উপর। কি রুবা, ভালো লাগছে। রুবা বলল, দারুণ। শোনো, রোদে না যাই। হ্যাঁ, তুমি তো জানোই, রোদে গেলে আমার মাইগ্রেন শুরু হয়। আমরা ওই দিকে গাছের নিচে যাই, বলে রুবা পুকুরের অন্য পাড়ের দিকে আঙ্গুল তুলল। রিসোর্টের ম্যানেজার দৌড়ে আসলো ওদের কাছে। পেছনে একজন ওয়েটার দুটো ডাব কেটে ট্রেতে করে নিয়ে এসেছে। সরি স্যার, আমি অন্য দিকে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। আমি এখানের ম্যানেজার, লিয়াকত আলী। ইটস ওকে লিয়াকত সাহেব, আমি আর আমার ওয়াইফ সন্ধ্যা পর্যন্ত থাকবো এখানে। মাহি বলল, জি স্যার, আমাকে ফোন দিয়ে বলেছেন আপনাদের জন্যে একটা কটেজ রেডি আছে স্যার, লাঞ্চ রেডি, যখন করবেন তখন দেওয়া হবে। যদি বড়শি দিয়ে মাছ ধরতে চান তাহলেও বলবেন, স্যার ব্যবস্থা আছে। থ্যাঙ্কস লিয়াকত সাহেব, এখন আগে ঘুরে দেখি আপনার রিসোর্ট, তারপর জানাচ্ছি আপনাকে। আপনার নাম্বারটা দিন। লিয়াকত নিজের নাম্বার দিয়ে বিদায় নিল। ওইটার ডাব রেখে গেছে। রুবা দোলনায় দোল খাচ্ছে। আচ্ছা, যখন ম্যানেজারকে বললাম আমি আর আমার ওয়াইফ, তখন হঠাৎ বুকে একটা শিরশারানি হলো কেন? মাহি মনে মনে ভাবল। মাহি গিয়ে দোলনার রুবার পেছনে দাঁড়ালো, তারপর জোরে ধাক্কা দিল। রুবা হেসে গড়িয়ে পড়ছে। মাহি আরো জোরে দিল ধাক্কা। রুবা খুব মজা পাচ্ছে। মাহি রুবার আনন্দ দেখে খুব ভালো লাগছে। দোলনা থেকে নেমে রুবা বলল, জানো কত বছর পর উঠলাম এরকম দোলনাতে? সেই ছোটবেলায় নানি বাড়িতে যখন ছিলাম, তখন মায়ের স্কুলে গাছের সঙ্গে এমন দোলনা ছিল। আমি মায়ের সঙ্গে স্কুলে যেতাম, তখন সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে দোলনায় দোল খেতাম, কি যে ভালো লাগতো। উফ, কত বছর পর আবার উঠলাম। তুমি মিস করো সেই দিনগুলো? মাহি বলল। ওরা হেঁটে অন্য একটা পুকুরের পাড়ে চলে এসেছে। এখানে পুকুর পাড়ে বড় বড় গাছের ছায়ায় ঘাসের ওপর সুন্দর মেট বিছানো। রুবা শুয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, না, আমি ওই জীবনটা মিস করি না। ওখানে এত কষ্ট ছিল, এত অপমান ছিল, তোমাকে বোঝানো যাবে না। রুবা বলল। মাহি ওর পাশে বসলো। খুব কষ্ট ছিল রুবা, অনেক। আমি কাউকে বলি না, জানো। মা প্রতি রাতে কাঁদতো। মামিরা খাওয়া নিয়ে
থাকা নিয়ে অনেক কথা শোনাতো। আমার সামনে দিয়ে মামাতো ভাই বোন গুলো কত কি খেত, কিন্তু খুব কম আমাকে দেওয়া হতো। আমি তাকিয়ে থাকতাম। মা বলতো, কখনো চাইতে হয় না রুবা। আমি চাইতাম না। ওরা আমার সাথে ঝগড়া করত, আমার দোষ না থাকলেও আমাকে অযথা বকাবকি করত। মামিরা মাকেও বকতো। মায়ের যখন বিয়ে হয়, আমি এবং মা দুজনেই বেঁচে গেলাম। তারপর দেখো কত সুন্দর জীবন কাটালাম আমি আর মা। রুবার চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। একটা কথা বলবো? রুবা বলল। বলো রুবা। মাহি আগ্রহ নিয়ে তাকালো রুবার দিকে। আমাকে নিয়ে যখন শিহাব চলে যাওয়ার পর আত্মীয় স্বজনের টানাটানি শুরু হলো, তখন মনে হলো আমার এবং আমার সন্তানের জীবনেও কি অপমান আর কষ্ট লেখা আছে, তাই ঘটবে। তখন এক রাতে মা যখন তোমাকে বিয়ের কথা করার কথাটা বলল, তখন মনে হলো আমার রাজি হওয়া উচিত। কারণ মেয়েদের জীবনে স্বামী ছাড়া একা সন্তান নিয়ে সম্মানজনক জীবন পাওয়াটা অনেক টাফ। তুমি তো আমাকে আর যাই হোক কষ্ট দিবে না, অপমান উপেক্ষা করবে না, তাই না? রুবার চোখ দিয়ে পানি পড়ছেই। মাহির চোখ মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমিও তোমাকে যাচ্ছে তাই জীবন দিব বলেই বিয়ে করিনি। আমিও একটা সুন্দর জীবন দেব বলেই সেদিন মায়ের কথায় রাজি হয়েছি রুবা। তুমি কখনো নিজেকে আমার শুধু দায়িত্ব ভেবে না। এখন তুমি আমার দায়িত্বের চেয়েও বেশি কিছু। মাহি রুবার হাত ধরে বলল। রুবা নিজের চোখ মুছলো। চলো রুবা, লাঞ্চ করে আসি। আর একটু পরে যাই, জায়গাটা খুব ভালো লাগছে। ওরা আরো কিছুক্ষণ থেকে লাঞ্চ করতে গেল। লাঞ্চের পর হঠাৎ রোদ কমে গেল, অনেক বাতাস শুরু হয়ে গেল। ওরা পুকুরে বড়শি ফেলল। মাহি দেখিয়ে দিচ্ছে রুবাকে কিভাবে কি করবে। তারপর ক্যামেরা দিয়ে রুবার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলছে। রুবাকে অবাক করে দিয়ে একটা তেলাপিয়া মাছ ওর বড়শিতে ধরা পড়ল। চিৎকার দিয়ে উঠল রুবা আনন্দে। মাহি আনন্দে আত্মহারা। রুবার ছবি তুলেই যাচ্ছে। মাছ ধরার শেষে রুবা ঘাটে বসে পুকুরে পা ডুবিয়ে বসলো। মাহি বলল, সাবধানে, পড়ে যেও না রুবা। রুবা বলল, আমি পড়ব না। বৃষ্টি আসবে নাকি? রুবা বলল। কাছাকাছি কোথাও হচ্ছে বৃষ্টি, দেখো বাতাসটা কত ঠান্ডা। মাহি বলল, আমার বাতাস দেখে মনে হচ্ছে ঝড় হবে। হতেও পারে। মাহি বলল, প্লিজ বলো না, আমার খুব ভয় করে ঝড়। মাহি হাসলো। আমি আছি না, তুমি ভয় পাবে কেন? এই কথা বলার 5 মিনিটের ভেতরে প্রচণ্ড ঝড় শুরু হলো। ওরা দৌড়ে গিয়ে ওদের জন্য দেওয়া কটেজটাতে উঠল। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। প্রথমে রূপা মজাই পাচ্ছিল। বৃষ্টির পানি ধরছিল বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু একটু পর যখন খুব বাজ পড়া শুরু হলো, তখন ভয়ে রুমের ভেতরে চলে গেল। ইলেকট্রিসিটি চলে গেল। ওরা দুজন অন্ধকারে বসে আছে। মাহি মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিল। রুবা বলল, আমার খুব ভয় লাগছে। বোকা মেয়ে, ভয়ের কিছু নেই, আমি আছি তো। ওদের জেনারেটর আছে, চালু করতে সমস্যা হচ্ছে মনে হয়। হঠাৎ আবার জোরে বাজ পড়ল। রুবা দিল চিৎকার। মাহি হাসছে। রুবা শক্ত করে মাহির হাতটা জড়িয়ে ধরে আছে। মাহি বসে আছে আর মুখ টিপে হাসছে। মাহি বলল, তুমি এত ভয় পাও রুবা? ঝড় বৃষ্টি, আমাদের বিয়ের 1-2 দিন পর এমন থান্ডারিং হচ্ছিল, তুমি সেদিনও ভয় পেয়েছিলে। রুবা বলল, খুব ভয় লাগে ছোটবেলা থেকেই। মাহির হাত ধরে টেনে বারান্দায় নিয়ে এলো। রুবা আসবেই না। রুবা এসে দেখো ঝড়েরও একটা সৌন্দর্য আছে। রুবা কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
বাইরে সন্ধ্যা হওয়ার আগেই অন্ধকার হয়ে আছে। এই প্রচণ্ড বাতাস। শোন রুবা, ভয়কে জোর করে নিতে হয় সাহস দিয়ে। আর মনে রাখবে, সাহস এমন এক জিনিস যাকে ভয়ও ভয় পায়। বাহ, দারুণ সুন্দর কথা তো, রুবা বলল। হুম। ওরা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। জায়গাটা খুব সুন্দর রুবা, তাই না? রুবা বলল, খুবই। একদিন চলো রাতে এখানে এসে থাকি। চাঁদনি রাতে কেমন হবে? রুবা বলল, আচ্ছা ঠিক আছে। ওরা আরো কিছুক্ষণ বারান্দায় বসে বৃষ্টি দেখলো। তোমার ভিজতে ইচ্ছে করছে রুবা? করছে, কিন্তু এক্সট্রা ড্রেস আনি নাই। ভিজা কাপড়ে এত দূর থেকে কিভাবে যাব? মাহি হো হো করে হেসে উঠল। রুবা বলল, তুমি এখানে বসো, আমি ভেতর থেকে আসছি। বলে রুবা ভেতরে ঢুকলো। কটেজের জেনারেটর চালু হয়েছে, তাই আর অন্ধকার নেই ভেতরে। রুবা চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলো, চুল ঠিক করে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। এমন সময় তার মোবাইলে মেসেজের সাউন্ড। ওপেন করে দেখে খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে মাহি। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব তোমার সাথে। এর রিপ্লাই কি দিবে রুবা ভেবে পাচ্ছে না। ওর খুব রিপ্লাই দিতে ইচ্ছে করছে। এক অজানা আনন্দে রুবার মন ভরে উঠছে। মাহি দরজার কাছে এসে বলল, আসবো? আসো। রুবা আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে। মাহি একদম রুবার পেছনে গা ঘেঁষে দাঁড়ালো। রুবার ঘাড়ের কাছে এসে আয়নার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করলো। রুবার গা কেমন ছমছম করে উঠল। ওকে অবাক করে মাহি ওর কানের কাছে ওর মুখ নামিয়ে ফিসফিস করে বলল, তোমাকে কখন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। রুবা আয়নায় মাহিকে দেখছে। কি রুবা, তোমাকে আজ এত সুন্দর লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না। আমার কি হবে বলো তো? রুবা চোখ নিজে নামিয়ে ফেলল। কথাগুলো যখন মাহি বলছে, রুবা মনে হলো মাহির ঠোঁটগুলো যেন ওর গলা কান ছুঁয়ে গেছে। রুবাও ফিস ফিস করে শুধু বলল, জানি না। মাহি নিজের ঠোঁট কামড়ে এক অদ্ভুত ভঙ্গিতে হাসছে। রুবার মনে হলো হঠাৎ, এত সুন্দরও কারো হাসি হয়। মাহি সেই হাসি মুখে নিয়েই রুম থেকে বেরিয়ে যাচ্ছে আর বলল, তাড়াতাড়ি এসো, বৃষ্টি কমে গেছে, আমাদের বেরিয়ে পড়া উচিত। আমি বাইরে আছি। রোবার মনে হলো ওর শরীরে দাঁড়ানোর কোনো শক্তি নেই। ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। দুজনেই চুপচাপ। মাহি মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। রোবা কখনো মাহিকে দেখছে, কখনো সামনের রাস্তা দেখছে। হঠাৎ মাহি বলল, রোবা এভাবে তাকিয়ে না, আমি ড্রাইভিংয়ে কন্ট্রোললেস করতে পারছি না। রোবা অন্য পাশে ফিরে হাসছে। কালকে থেকে বুঝলে রুবা, আমার অনেক পড়াশোনা করতে হবে। সপ্তাহখানেক পর আমার একটা পরীক্ষা আছে, খুব কঠিন পরীক্ষা। রুবা প্রশ্ন করল, কঠিন পরীক্ষা তো অবশ্যই খুব কঠিন হয় না? মাহি বলল, তুমি তো রুমের দরজা বন্ধ করে পড়াশোনা করো, তাহলে কি আমি অন্য রুমে চলে যাব? আরে না, তুমি তোমার মতো থাকো, আমি পড়বো, এটাই যা। আর দরজা বন্ধ করে পড়ি, কারণ পড়ি আর স্মোক করি। মা এসে পড়লে কেমন হবে তাই। এত স্মোক কেন করতে হয়? রুবা বলল, আমি কিন্তু ছেলে খুব ভালো বুঝলে, কোনো খারাপ কাজ করি না, শুধু একটু সিগারেট খাই, এই যা। একটু না, অনেক বেশি খাও। রুবা বলল, তোমার যেহেতু পছন্দ না, যাও, এখন থেকে কথা দিচ্ছি আস্তে আস্তে কমিয়ে দিব, এক সময় বন্ধ করে দিব, প্রমিস। রুবা বলল। মাহি বলল, হাত দাও, তোমার হাত ধরে বলছি, প্রমিস। রুবা হাত বাড়িয়ে দিল। মাহি ওর
হাত ধরে বলল, প্রমিস রুবা। রুবা হাসলো। অনেক জ্যাম ঠেলে ওরা গুলশানে ঢুকতে ঢুকতে রাত 9:30। মাহি ওর প্রিয় রেস্টুরেন্টে নিয়ে গাড়ি ঢুকালো। আমরা বাসায় যাব না, রুবা বলল। যাব, তার আগে এখানে ডিনার করব। মাকে জানিয়ে দেই, রুবা বলল। আমি আসার আগেই মাকে বলেছি, রুবা তোমার চিন্তা করতে হবে না। ওরা যখন খাচ্ছে তখন মাহির ক্লাসমেট নিয়াজের সঙ্গে দেখা। ওদের দেখে কাছে এসে দাঁড়ালো নিয়াজ। কি ব্যাপার মাহি, শরীর কেমন এখন? গ্রেট, মাহি বলল। নিয়াজ মিট মাই ওয়াইফ রুবা বলে রুবাকে পরিচয় করিয়ে দিল। নিয়াজ আর রুবা একে অপরকে সালাম দিল। নিঝুম কেমন আছে মাহি? নিয়াজ বলল, আশা করি ভালো আছে। তোর কাছে নাম্বার নেই নিঝুমের? নিয়াজ মাথা নাড়ল। আছে, তাহলে খোঁজ নিতে পারিস। আয় বস আমাদের সঙ্গে, মাহি বলল। আজ না থাক, আজ আমি চলে যাচ্ছিলাম। ভালো থাকিস মাহি, বেস্ট অফ লাক। মাহি হেসে হাত মিলালো। রুবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়াজ চলে গেল। মাহি মনে মনে চিন্তা করছে, নিয়াজ এখনো নিঝুমের ব্যাপারটা নিয়ে ওর উপর ক্ষিপ্ত। ওর ডিনার সেরে বাসায় ফিরল তখন রাত 11টা। দুজনেই মায়ের সঙ্গে দেখা করতে গেল। বাবা মা ডিনার করেছে ডাইনিংয়ে। ওদের দেখে খুশি হলো সাফিয়া বেগম। ঝড় হচ্ছিল, আমি ভয় পাচ্ছিলাম তোমরা আটকে গেলে নাকি। না মা, আমরা ঠিক ছিলাম, মাহি বলল। মা, আপনাদের ডিনার এত দেরিতে কেন? রুবা বলল। মাহিকে দেখতে তারা না এসেছিল কিন্তু ফোন করেনি আমাকে। তাহলে বললাম তোমরা বাইরে গেছো। ও একটু আগেই গেল, দেরি হয়ে গেল তাই ডিনার করতে। মামিকে ডিনার করে যেতে বলতেন, রুবা বলল। বলেছি কিন্তু মিনহাজ আসে নাই, তাই চলে গেল, সাফিয়া বেগম বললেন। মাহি বলল, মা আমি রুমে যাচ্ছি। যাও বাবা। রুবা তুমিও যাও, ফ্রেশ হও, অনেকটা জার্নি করে আসছো। ঠিক আছে মা, যাচ্ছি। মা আসি বলে উঠে গেল মাহি আর রুবা। খুব টায়ার্ড ছিল দুজন। মাহি তার মেডিসিন নিয়ে ঘুমের প্রস্তুতি নিল। রুবা সকালে ছাদের ঘরটা ঠিক করে দিতে বলল। তো ওখানে পড়তে খুব ভালো লাগে, আমি ওখানেও পড়তে পারি। ঠিক আছে, আমি বুয়াকে বলে দিব, রুবা বলল। সকাল থেকে মাহি তার সকল বই নিয়ে বসেছে। এখন কয়দিন পড়াশোনার বাইরে আর কিছু নিয়ে চিন্তাই করা যাবে না। মাহি পড়ছে আর রুবা ফেসবুকে ব্যস্ত। একবার মাহির কাছে গিয়ে বলল, তোমার কিছু লাগবে? মাহি বলল, না, লাগলে আমি বলবো। আচ্ছা, আমি যদি আমার আর তোমার ছবি ফেসবুকে আপলোড দেই কোনো সমস্যা আছে? রুবা বলল। কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, মাহি বলল। তবে হ্যাঁ, এত সুন্দর তোমাকে দেখে আর কারো সমস্যা হলে তখন কি হবে? তুমি নাকি যে বলো, রুবা বলে উঠল। মাহি হাসছে। রুবা তার ফেসবুকটা আপডেট করলো। আগে কখনো খুব একটা বসতো না, সে ফেসবুক পছন্দ করতো না, তাই রুবাও ফেসবুক ব্যবহার করতো না। মাহি নিজেই ফেসবুকে অ্যাক্টিভ, রুবা তাই ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে ফেসবুকে বেছে নিয়েছে নতুন করে। নতুন জীবনে সবকিছুই এখন নতুনভাবে চলবে, এটাই স্বাভাবিক। মাহি খুব মনোযোগ দিয়ে পড়াশোনায় ব্যস্ত। কয়দিন রুমে আর ছাদের ঘরে পড়ছে আর এর মাঝে রুবার সঙ্গে খুনসুটি করছে। ও পড়াশোনাতে ব্যস্ত হয়ে গেল, আর কোনো দিকে তাকায় না। 1 দিনের মধ্যেই সে হসপিটালে জয়েন করবে। আবার অসুস্থতার জন্য ছুটি আরও বাড়াতে হয়েছিল। রিয়াদ ভাইয়ের মতো বড় ভাই থাকলে সব সম্ভব। ছাদের এই ঘরটা ওদের 2 ভাইয়ের খুব পছন্দের একটা জায়গা। 3 দিকে গ্লাস দিয়ে ঘেরা একটা বড় বেড, মাঝখানে
একটা টেবিল, এসি লাগানো। রাত হলে পর্দা দিয়ে টেনে দেয়। বৃষ্টি হলে এই গ্লাসের ঘর থেকে বৃষ্টি দেখতে এত ভালো লাগে মাহির। মাহি পড়ছে। সকাল থেকে এই ঘরেই। রুবা আজ খুব ব্যস্ত রান্নাঘরে। আজ সে নিজেই সব রান্না করছে, তাই আর ছাদে আসছে না। কি করছে কে জানে। আকাশে মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। খুব গরমও পড়েছে, এসির বাহিরেও বসেই যাচ্ছে না গরমে। ইস, একটা দারুণ বৃষ্টি, খুব দরকার। মাহি চিন্তা করছে, এই কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরতে যদি দারুণ হতো। মাহি ছাদে এসে দাঁড়ালো, সিগারেট ধরিয়ে রুবাকে মেসেঞ্জারে মেসেজ পাঠালো, আমার কাছে আসো রুবা। রুবা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, কেন, কি করো, আজ একবারও আমার কাছে আসোনি। মাহি সেন্ড করলো, রান্না করছি, রান্নার লোকজন আছে, তুমি আসো এদিকে। আর আধা ঘন্টা পর আসছি, ধৈর্য ধরো। রুবা লিখলো, বৃষ্টি আসছে রুবা, তার আগে তোমাকে আসতে হবে। দেখা যাক। রুবা লিখলো। মাহি ছাদের বাতাসে দাঁড়িয়ে আছে, বৃষ্টির বড় বড় ফোঁটা একটা দুইটা পড়ছে। রুবা মাহিকে ইনবক্স করলো, সাজিয়েছি ছোট্ট ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো, দুজনে খুব ভরসা দিলে। মাহি রিপ্লাই দিল, শুধু গান লিখে পাঠালেই হবে, ভিজতে হলে তোমাকে ছাদে আসতে হবে রুবা, আমার কাছে আসতে হবে। তখনই ঝুম বৃষ্টি শুরু হলো। মাহি মোবাইল রাখলো রুমে, তারপর ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। একটু পর পিছনে তাকিয়ে দেখে রুবা দূরে দাঁড়িয়ে আছে। মাহি ওকে কাছে ডাকলো। মাহি হাত ইশারায় রুবাকে ডাকলো কাছে। রুবা আগে দেখলো থান্ডারিং হচ্ছে কিনা, তারপর বৃষ্টিতে এসে দাঁড়ালো। অনেক দিন পর বৃষ্টিতে ভিজছে। রুবা মাহের কাছে গিয়ে বলল, তোমার আবার শরীর খারাপ করবে না তো? মাহি বলল, না, বৃষ্টিতে সমস্যা হবে না, তারপরও বেশিক্ষণ থাকার দরকার নেই। রুবা বলল। দুজন অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলো। মাহি রুবাকে ওঠার জন্য তাগাদা দিল। রুবা বলল, আর 10 মিনিট। না রুবা প্লিজ ওঠো। মাহি বলল, অনেক বাতাস, যে কোনো সময় বাস পড়বে, আমি উঠলাম তুমি থাকো। বলে মাহি বৃষ্টি থেকে উঠে গেল। ও জানেও না, ও থাকলে রুবাও ভয়ে থাকবে না। মাহি ওয়াশরুমে রুমে ঢুকলো, গা মুছে তোয়ালে জড়িয়ে বের হলো। আমি নিচে রুমে গেলাম। রুবা বলল, যাও কিন্তু সাবধানে, সিঁড়ি দিয়ে নামবে, তোমার ভেজা শরীর থেকে পানি পড়ছে রুবা, টাইলসে পা পিছলাবে। মাহির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রুবা পা পিছলে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেল। মাহি রুবা বলে চিৎকার দিয়ে উঠল, দৌড়ে নামলো নিচে। দুই বুয়া ভাবি গো বলে ঘর কাঁপিয়ে চিৎকার দিল। সাফিয়া বেগম জোহরের নামাজ পড়ছিলেন নিজের রুমে, তিনি চিৎকার শুনলেন, কিন্তু নামাজ শেষ না করে আসতে পারছেন না। মাহি দৌড়ে গিয়ে রুবাকে ধরলো। রুবা চিৎকার দিয়ে উঠল, পা আর ডান হাত ধরে, ওর মাথায়ও লেগেছে। মাহি বলল, দেখি রুবা, বেশি ব্যথা পেয়েছো? পা ঝাড়া দাও, উঠো দাঁড়াও। রুবাকে মাহি আর বুয়ারা মিলে দাঁড় করালো, কিন্তু ও পায়ে ভর দিতে পারছে না, ডান হাতেও নাড়াতে পারছে না। ফরিদা দৌড়ে গিয়ে বরফ নিয়ে এলো। রুবা, বেশি কষ্ট হচ্ছে তোমার? মাহির দিকে তাকিয়ে রুবা হেসে দিল। এই বোকা মেয়ে দাঁড়াতে পারছে না আবার হাসে। মাহি বলল। মাহি ওকে কোলে তুলে রুমের দিকে রওনা হলো। রুমে ঢুকে মাহি বলল, তোমার তো সব কাপড় ভেজা, আগে বাথরুমে যাও, গোসল দিব, কাপড় বদলাবার। রুবা বলল। লাইলি বুয়াকে রুবা বলল, একটা চেয়ার দাও, বাথরুমে আমি চেয়ারে বসবো, আর কাপড় বের করে দাও। লাইলি বুয়া প্লাস্টিকের চেয়ার আনতে রান্নাঘরের দিকে দৌড় দিল। মাহি নিজে আগে
শর্টস আর গেঞ্জি পরলো, কোমর থেকে টাওয়াল খুললো। মাহি বলল, কি যে কাণ্ড করো রুবা, আমি আবার কি করলাম? পড়ে যাবো কি জানতাম। মাহি ওর পা ধরে দেখছে, ডান পা ধরতে রুবা চিৎকার দিল, হাতেও লেগেছে, নড়াতে পারছে না। আমার তো মনে হচ্ছে ভেঙে গেছে রুবা, মাহি চিন্তিত গলায় বলল। আরে না, একটু পরে ঠিক হয়ে যাবে রুবা, দেখো। রুবা বলল, দেখা যাক। বুয়া ওয়াশরুমে চেয়ার দিলে মাহি রুবাকে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। লাইলি বুয়াকে আসতে বলো, তুমি রুমে যাও, রুবা বলল। মাহি বুয়াকে ভেতরে পাঠালো। সাফিয়া বেগম রুমে ঢুকলেন। মাহি রুবা কিভাবে পড়লো আর বলো না মা, টাইলসে পিছলে পড়েছে, কাপড় ভেজা ছিল, পানি পড়ছিল। এখন কি বেশি ব্যথা পেয়েছে? মা জিজ্ঞাসা করলো। পায়ে ভর দিতে পারছে না মা, হাতও নড়াতে পারছে না। এক্স-রে করাতে নিয়ে যাও। দেখি মা, বের হোক বাথরুম থেকে আগে। সকাল থেকে তোমার জন্য কত রকম ভর্তা বানালো, তোমার পছন্দের মাছ রান্না করেছে, নিজ হাতে বুয়াদের ধরতেও দেয়নি, আর এখন নিজেই ব্যথা পেয়ে বসে আছে। এত অস্থির মা ও। মাহি বলছে। সাফিয়া বেগম বললেন, এভাবে বলো না। লাইলি বুয়া রুবাকে ধরে ঘরে আনার চেষ্টা করছে। মাহি ছুটে গেল আনতে। মা বলল, রুবা এত বড় ব্যথা পেয়ে গেলে? দেখো মাহি অস্থির হয়ে গেছে। মা, আপনার ছেলে আমাকে বকতেছে। মাহি বলল, কখন বকলাম? আমি বাথরুম থেকে শুনছি। রুবা, তুমি তাড়াহুড়ো করে নামতে গিয়ে ব্যথা পাইছো তাই বললাম। মা বলল, আচ্ছা থাক। এখন মাহি দেখো এক্স-রে করাতে হবে কিনা। এক্স-রে তো করাতেই হবে, মাহি বলল। মাহি অর্থোপেডিক এক ডক্টরের সাথে কথা বলল ফোনে। ডক্টর নিয়ে যেতে বলল, তার আগে ভালো করে বরফ লাগাতে বলেছে। রুবার হাতে পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে মাহি। তুমি একটা পাগল রুবা। আচ্ছা, আগে তো এরকম বোঝা যায়নি নাকি? আমি খেয়ালই করি নাই। রুবা বিরক্ত চোখে তাকালো। যাও, আমি কথা বলবো না তোমার সাথে। আমাকে বরফ লাগাতে হবে না, আমাকে ধরবাও না, বলে রুবা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। এই রুবা, তুমি রাগ করলে নাকি? আমি ধরবো না, কে ধরবে শুনি? আমি তো 1000 বার ধরবো। এই যে ধরেছি বলে মাহি রুবার বাম হাতটা শক্ত করে ধরলো। ডান হাত দিয়ে ছাড়াতে গিয়ে রুবা চিৎকার দিল। মাহি বলল, ধীরে। আমি কত কিছু রান্না করলাম, সবাই একসঙ্গে খাবো, আর এখন কি হলো? রুবা মন খারাপ করে বলছে, এটা বৃষ্টিতে ভিজার আগে মনে ছিল না। মাহি বলল, আর আমাকে বৃষ্টি আসার খবর কে দিছে? আমার কাছে প্রমাণ আছে, ডাক্তার মাহির আজগর। এখন আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ, বলল রুবা। রুবা সিরিয়াসলি মন খারাপ করলো। মাহি হেসে রুম থেকে বের হয়ে গেল। রুবার চোখে পানি চলে আসছে, তার মধ্যে ব্যথার কষ্ট লাগছে। মাহি দুপুরের খাবার ডাইনিংয়ে লাগানোর কথা বলে রুমে এসে দেখে রুবার চোখে পানি ও আড়াল করার চেষ্টা করছে। মাহি রুবার পাশে গিয়ে বসলো। এই রুবা, তুমি কি সত্যি সত্যি মন খারাপ করেছো? রুবা কিছু বলল না। মাহি ওর দিকে তাকিয়ে বলল, সরি রুবা, আমি তোমাকে বকা দিতে চাই নাই। তুমি ব্যথা পেয়েছো আমার চোখের সামনে, আমি কিছুই করতে পারলাম না, আমার নিজেরই অপরাধ বোধ হচ্ছে। তাকাও আমার দিকে প্লিজ। সরি। মাহি রুবার চোখ মুছিয়ে দিল। চলো রুবা, খেতে যাই। আমি কি যেতে পারবো? রুবা বলল। আমি নিয়ে যাচ্ছি বলে মাহি রুবাকে কোলে তুলে নিল। রুবা বলল, ছাড়ো, বাসায় লোকজন আছে। আরে এছাড়া আর কি উপায়? মাহি বলল। মাহি ওকে তুলে ডাইনিংয়ে নিয়ে বসালো। সাফিয়া বেগম বললেন, তোমরা নিজেদেরই রুমেই খেতে। মা, রুবা সবার সঙ্গে খাবে বলে এত রান্না করলো, কিন্তু ব্যথা পেয়ে যতটা না কষ্ট পাচ্ছে, সে সবার সঙ্গে খেতে পারবে না বলে কষ্ট পাচ্ছে বেশি, তাই এখানে নিয়ে এলাম মা। ঠিক আছে, এখন বলো ডাক্তারের কাছে কখন নিচ্ছ? বাবা বলল।
বাবা সন্ধ্যায় নিব। এত কিছু করেছো তুমি রুবা, তুমি এত ভর্তা করেছো। মাহি অবাক হলো। দুপুরের খাওয়ার পর থেকে আস্তে আস্তে রুবার ডান পায়ে আর হাতে ব্যথা বাড়তেই থাকলো। হাত ফুলে গেছে, পাও অনেক ফুলেছে। সন্ধ্যায় যে কান্নাকাটি শুরু করে দিয়েছে ব্যথায়। মাহি সাফিয়া বেগম দুজনেই অস্থির হয়ে গেল। মাহি ভেবেছিল পড়েছে, খুব বেশি কিছু হয়নি হয়তো, কিন্তু রুবার কান্নাকাটি দেখে এখন ওর মনে হচ্ছে ভেঙে গেল নাকি। রুবাকে কোলে তুলে নিচে নিয়ে এলো মাহি। মাকে বলল, তোমার যাওয়ার দরকার নেই মা, আমি ফোনে জানাচ্ছি তোমাকে। গাড়িতে তুলে নিজে রুবার পাশে বসলো। রুবা পা ঝুলিয়ে রাখতে পারছে না। মাহি ড্রাইভার আশরাফকে সাবধানে চালাতে বলল, ঝাঁকি যেন না লাগে। রুবা কেঁদে অস্থির। মাহি রুবাকে ধরে বসে আছে, ওর খুব চিন্তা হচ্ছে। এক্স-রে রুমে রুবাকে ঢুকিয়ে মাহি বাইরে দাঁড়ালো। রিয়াদকে ফোন দিচ্ছে। ওর ক্লাসমেট রবিন ওর পাশে এসে জিজ্ঞাসা করলো, মাহির, হু ইজ দিস বিউটিফুল লেডি? লুক হার বিউটি, ও এমজি। রবিন মাহিকে এক্স-রে রুমের গ্লাসের দিকে ইশারা করলো, রুবাকে দেখালো। মাহি বলল, শি ইজ মাই ওয়াইফ। সিরিয়াসলি মাহির সব বিউটিফুল লেডি যদি তোমার বউ আর প্রেমিকা হয়, তাহলে আমাদের কি হবে বলো তো? শ্যাট আপ, রবিন বলে ধাক্কা দিয়ে সরিয়ে মাহি এক্স-রে রুমে ঢুকলো। এক্স-রে করার পর মাহি যা ভয় পাচ্ছিল তাই হলো। রুবার ডান হাতের কবজির ওপর ফেটে গেছে 2 জায়গায়, আর ডান পায়ের হাঁটুর লিগামেন্ট এফেক্টেড। রুবার হাত প্লাস্টার করার সময় অর্থোপেডিকে ডিউটি ছিল রবিনের। মাহি তাকে ধরতেই দেয়নি, রুবার পায়ের অবস্থা দেখার জন্যেও দেয় নাই। তোমার দেখার দরকার নাই, স্যার আসছে। রবিন, স্যার আসবে, আমার কথা হয়েছে স্যারের সঙ্গে। মাহির কি আশ্চর্য, তুমি এরকম করছো কেন? আমি ডিউটি ডাক্তার। স্যারকে হিস্ট্রি বলবো না? আমি স্যারকে সব বলেছি। তুই ভাই অন্য কাজ কর যা। রবিন বিরক্ত হয়ে চলে গেল। মাহির মেজাজ খারাপ। রিয়াদ আসলো। মাহি রিয়াদকে দেখে অনেকটা আশ্বস্ত হলো। হাতে প্লাস্টার করাতে হয়েছে রুবার। হাঁটুরটা এত বেশি সিরিয়াস কিছু না, কয়দিন পাটা রেস্ট রাখলেই হবে। পরে একটা এমআরআই করিয়ে নিতে বলল হাঁটুর। বাসায় রুবাকে মাহি খুব সাবধানে তুলল। রুমে বিছানায় পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে দিল। সাফিয়া বেগম বললেন, ভাঙলো তাই না? মা, যা ফেটেছে ভাঙার সামিল অনেকখানি। ওকে কিছু খেতে দাও মা, ওর ওষুধ খাওয়াতে হবে। মা রুবার খাবারের কথা বলতে বের হয়ে গেল। মাহি রুবার সামনে এসে বলল, ম্যাডাম আপনি পারেন? কি পারলাম? রুবা বলল। এক দৃষ্টিতে বৃষ্টিতে ভিজে আচ্ছা শিক্ষা হয়ে গেল আমাদের। মাহি হো হো করে হাসছে। রুবাও হেসে দিল। রাতে রুবার হাঁটুতে অনেক ব্যথা উঠল, অর্ধেক রাত ব্যথায় কোকালো। তারপর মাহি ঘুমের ঔষধ দিল কড়া। রুবা এরপর ঘুমাচ্ছে। মাহি রুবার মাথার কাছে বসে আছে, ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে বলল, প্রতিটা খুশি বা আনন্দে চড়া দাম দিতে হয় কেন রুবা তোমাকে? মাহির মনটা খারাপ হয়ে গেল। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।